আমাদের পরে আছে কোনো ক্লাস নাই তো কারো? নো স্যার। আচ্ছা, যদি ক্লাস না থাকে, আমাদের যদি কার্যক্রম শেষ না হয়, আমরা আবার যুক্ত হব। প্রিয় শিক্ষার্থীরা, নজরুল স্যারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কয়েকটি স্থির চিত্র তোমাদেরকে দেখাবো। এই স্থির চিত্রের মাধ্যমে আমরা সমাসের কয়েকটি বিভাজনে আমরা চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি জগরা আমরা দেখতে পাচ্ছি। কেউ কি বলতে পারবে এটাকে বাংলা ভাষায় বা ব্যাকরণে আমরা কোন জায়গায় দেখতে পাই এবং সেই বিষয়টিকে কি বলা হয়? স্যার সাপে নেউলে ঝগড়া বা অহিনকুল। হ্যাঁ, সাপে নেউলে হচ্ছে কি জগরা। আচ্ছা, সাপে নেউলে যদি জগরা হয়, সেটা আমরা বাংলা ব্যাকরণে কোন জায়গায় আমরা দেখতে পাই? সমাস। আচ্ছা, আমরা সমাসে দেখতে পাই, ঠিক না? আচ্ছা, এই সমাসের নাম কি কেউ কি বলতে পারবে তোমরা? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। আর সাপ এবং নেউল দুই জায়গায় হচ্ছে কি আমরা দ্বন্দ্ব সমাসের কথা আমরা বলতে চাচ্ছি, ঠিক না? আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে কি এই সাপে নেউলের যে সম্পর্ক থাকে সেটা হচ্ছে কি চিরশত্রুতা। সবসময় হচ্ছে কি তাদের ভিতরে দ্বন্দ্ব থাকে। এই যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দা কুমড়ার একটি সম্পর্ক থাকে। আমাদের গৃহস্থালী বা পারিবারিক জীবনে দা কুমড়ার যে সম্পর্ক, সেটা হচ্ছে কি চিরবৈরিতা বা চিরশত্রুতার বিষয় হচ্ছে কি আমরা দেখতে পাই। দা এবং কুমড়া, দা কুমড়াকে পাইলে হচ্ছে কি এখানে আস্ত রাখে না, সেটা হচ্ছে কি দা কুমড়া। আচ্ছা, পঞ্চবটি, পঞ্চবটি একটি শব্দ আছে, সেটা কেউ তোমরা বলতে পারবে কিনা? এই মোমো, পঞ্চবটি শব্দটি শুনেছো কিনা? না স্যার। আচ্ছা, মোমো শুনে নাই, তাহলে মোমোকে একটি কাজ দেই। ওই যে রামায়ণ মহাভারত বা ওই যে রাম সীতার কাহিনীর ভিতরে পঞ্চবটি একটি বনের বর্ণনা আছে। এই পঞ্চবটি বন হচ্ছে সুন্দর একটি বর্ণনা। আর সীতাকে যখন হরণ করা হয়, আর যেই বন থেকে, সেই বনের নাম ছিল হচ্ছে কি পঞ্চবটি বন। এই পঞ্চবটি বন বিভিন্ন মিথ হয়ে আছে বা পৌরাণিক কাহিনীর সাথে সেই পঞ্চবটি বনের সংযোগ আছে। এই পঞ্চবটি বন হচ্ছে ওই যে বট গাছ আছে না, বট গাছ তোমরা অনেকেই দেখে থাকবে। বট গাছ হচ্ছে কি পাঁচটা বট গাছের সমন্বয়ে যে বনটি গঠিত হয় সেটাকে বলা হচ্ছে কি পঞ্চবটি বন। আর সীতাকে রাবণ যখন হচ্ছে কি সে কি করে হরণ করে যখন নিয়ে যায়, এবং সীতা যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে হচ্ছে কি তার স্বর্ণের যে অলংকার ছিল সেই অলংকার গুলো হচ্ছে কি রেখে রেখে যাচ্ছিল, কারণ হচ্ছে কি পরবর্তীতে তাকে খুঁজে পাইতে যাতে সহজ হয়। আচ্ছা, সীতার অনেক কাহিনী তোমরা শুনে থাকবে। আমরা এখানে যে শব্দটি পাচ্ছি সেটা হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত শব্দ পঞ্চবটের সমাহার। মানে পাঁচটা বট গাছের সমাহার যদি হয়, তখন সেটা হচ্ছে কি পঞ্চবটি, এটাকে বলা হচ্ছে কি পঞ্চবটি। আচ্ছা, এই যে পঞ্চবটের সমাহারের বনের কথা বলা হচ্ছে, এই সমাসের নামটা কি যে কোনো একজন তোমরা বলতে পারবে? স্যার বহুব্রীহি। স্যার দ্বিগু সমাস। দ্বিগু সমাস। দ্বিগু সমাস কেন দ্বিগু সমাস হচ্ছে, এটা একটা কি ক্লু দেওয়া যাবে? স্যার এখানে সমাহার সংখ্যার ইয়েটা বোঝাচ্ছে, হ্যাঁ, তারপর সামনে পঞ্চ আছে। এই তো তাহলে অতীতের যে ক্লাসের মাধ্যমে তোমাদের যে সমাসের বৈশিষ্ট্যগুলো দিয়েছিলাম, তাহলে এখান থেকে সংখ্যাবাচক শব্দ যদি আমরা পাই, সমাহার পাই, তখন আমরা হচ্ছে কি দ্বিগু পাবো। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে কি দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস এবং আরো বিভিন্ন সমাসগুলো যেগুলো হচ্ছে কি আমাদের ভিতরে সন্দেহের উদ্রেক করে, আমরা বুঝতে পারি না কোন সমাসের ভিতরে পড়ে, সেই বিষয়গুলো হচ্ছে কি আজকে আমরা পড়ার চেষ্টা করব। আমাদের শিখন ফল দ্বন্দ্ব, দ্বিগু ও বিভিন্ন সমাস তোমরা জানতে পারবে, বিভিন্ন প্রকার সমাস নির্ণয় করতে পারবে, এবং বিভিন্ন সমাস নিয়ে আমাদের যে সন্দেহ দ্রুত করার ভিতরে আমরা পড়ে যাই, আমরা বুঝতে পারি না কোনটি কোন সমাস, এই বিষয়টি হচ্ছে কি আজকে আমরা জানার চেষ্টা করব।
এটা তোমাদের এই স্লাইডটি তোমাদের আগে জানা আছে, এখানে আমি কথা বলতে চাচ্ছি না। পূর্বপদ পরপদ সব বিষয়গুলো হচ্ছে কি আমরা জানি। এইটুকু আমরা একটু জেনে নিতে চাচ্ছি। নিশি, নিশি কি ক্যামেরা অন করে পড়া যাবে এটা? ইয়েস স্যার। হুম, অব্যয়ীভাব দ্বিগু সমাস পূর্বপদ প্রধান, দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, বহুব্রীহি কোনো পদই প্রধান নয়, কর্মধারয় ও তৎপুরুষ সমাস পরপদ প্রধান। আচ্ছা, আমরা এক নজরে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এক নজরের বিষয়টি হচ্ছে এরকমই যে অব্যয়ীভাব এবং হচ্ছে দ্বিগু সমাসের তার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি পূর্বপদ প্রধান থাকে। দ্বন্দ্ব সমাসে বলা হচ্ছে কি উভয় পদ প্রধান। ওই যে আমরা দেখলাম হচ্ছে কি সাপে নেউলে দা কুমড়া, দুইটা পদই হচ্ছে কি প্রধান রূপে প্রতীয়মান হয়েছে এবং সমাস নিষ্পন্ন পদে উভয় পদকেই হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি। বহুব্রীহি বলা হচ্ছে কি কোনো পদই প্রধান নয়, আর পরপদ প্রধান সেটা হচ্ছে কর্মধারয় এবং হচ্ছে কি তৎপুরুষ সমাস। আমার কাছে মনে হচ্ছে তোমরা কর্মধারয় বহুব্রীহি তৎপুরুষ এই বিষয়টি তোমাদের ভালোভাবে আত্মস্থ হয়েছে। এরপরেও যে কনফিউশন গুলো দেখা যায় এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের দূর হয়ে যাবে। এটিও হচ্ছে কি আমরা জেনেছি প্রতিটা সমাসেরই বৈশিষ্ট্য। আজ পর্যন্ত আমাদের এইগুলো আবার হচ্ছে কি একটু পরে নেওয়া লাগবে। দিনা একটু পরে নাও। সমাসকে বিশ্লেষণ করে সমসমান পদ দুটির বিভিন্ন বৈশিষ্ট্যানুসারে সমাসকে নিম্নোক্ত ভাবে সাজানো যায়। ক, উভয় পদই বিশেষ্য এবং পূর্ব ও পরপদ উভয় পদের অর্থই প্রধান, দ্বন্দ্ব সমাস। পূর্বপদ এবং পরপদ বিশেষ্য বা বিশেষণ, কর্মধারয় ও বহুব্রীহি সমাস। পূর্বপদ এবং পরপদের অর্থ গৌণ, তৃতীয় অর্থ প্রধান, বহুব্রীহি সমাস। গ, পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থ প্রধান, অব্যয়ীভাব সমাস। ঘ, পূর্বপদ কারক সম্পর্কজাত বিশেষ্য, তৎপুরুষ সমাস। দিনাকে ধন্যবাদ। দিনার পড়ায় আজকে মনে হয়েছে দিনায় অনেকগুলো ওই যে তার পড়াশোনা হচ্ছে আর কি, সমাজ সংক্রান্ত দিনা অনেকখানি পড়াশোনা করেছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সংক্ষেপে আমরা যদি বুঝতে চাই, দ্বন্দ্ব হচ্ছে উভয় পদ আমরা সব জায়গায় অধিকাংশ জায়গায় দেখবো হচ্ছে কি বিশেষ্য এবং উভয় পদের অর্থ হচ্ছে কি প্রধান রূপে প্রতীয়মান হবে। তৎপুরুষ সমাসের যে বিষয়টা এটা তোমরা জানো এবং হচ্ছে তৎপুরুষ সমাস তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক কনফিউশনে তোমরা পড়ে যাও, অনেক জায়গায় আমরা দেখতে পাই হচ্ছে কি অব্যয়ীভাব বা হচ্ছে কর্মধারয় সমাস, এই বিষয়গুলো হচ্ছে কি আজকের আলোচনার ভিতরে আছে। এবং হচ্ছে দ্বিগু সমাসটা, দ্বিগুটা বলা হচ্ছে কি সংখ্যার ধারণা, যে জায়গায় হচ্ছে কি আমরা সংখ্যাবাচক শব্দগুলো পাবো, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পূর্বপদের অর্থই প্রধান এবং এর পূর্বপদের অর্থই যদি প্রধান রূপে প্রতীয়মান হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি দ্বিগু সমাস। যেমন আমরা একটি উদাহরণ নিয়েছিলাম হচ্ছে কি পঞ্চবটি বা পঞ্চবটের সমাহার, পঞ্চনদ পঞ্চনদের সমাহার, সপ্তাহ সপ্তাহের সমাহার, চৌরাস্তা, ঠিক না? আর সিলেটে একটি জায়গার নাম আছে চৌহাট্টা। চৌহাট্টার আশেপাশে কেউ আসো কিনা, কারো বাসা আছে চৌহাট্টার আশেপাশে? এই চৌহাট্টাকে আমরা যদি বেশ বাক্য করি সেটা কি হতে পারে, যে কোনো একজন বলো। চৌহাট্টাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে সেটা হচ্ছে কি চারিহাটের সমাহার, সেটা হচ্ছে কি চৌহাট্টা। আচ্ছা, এখানে আমরা ছন্দের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো সমাসকে আমরা বিশ্লেষণ করেছিলাম, মোটামুটি এটাও তোমাদের জানা আছে, এই সম্পর্কে আমি একটু কথা বলবো না। আচ্ছা, এখানে একটি স্থির চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যানিমেটেড করা, যে জায়গায় হচ্ছে কি সমান সমান হয়, পূর্বপদ এবং পরপদ উভয় পদে হচ্ছে কি বিশেষ্য হয় এবং উভয়ের হচ্ছে কি প্রাধান্য বজায় থাকে, সেটাই হচ্ছে কি দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সমাস আরেকটু যদি হচ্ছে কি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা কি দেখতে পাই একটু বলি। সারা একটু বলো তো কি বলা যাচ্ছে এখানে? দ্বন্দ্ব মানে যুগ্ম বা জোড়। শব্দটি নিজেই এই সমাসের বৈশিষ্ট্যের আভাস দেয়। এবং ও ইত্যাদি সংযোগমূলক অব্যয় দ্বারা পরস্পর দুই বা ততোধিক বিশেষ্য পদের প্রাধান্য যে সমাসে থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে, অথবা যে সমাসে
প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মাতা ও পিতা, মাতা পিতা, এখানে পূর্বপদ মাতা এবং পরপদ পিতা ও সংযোজক অব্যয় ও এবং সমাসবদ্ধ পদ মাতা পিতা। সারাকে ধন্যবাদ। তাহলে দ্বন্দ্ব সমাসের যে পুস্তকি কথাবার্তা, সেই কথাবার্তা আমরা জেনে নিলাম। দ্বন্দ্ব বলতেই হচ্ছে কি দুইটি বিষয় লাগবে, দুইটি বিষয়ে সারা হচ্ছে কি দ্বন্দ্ব হবে না। আমাদের বলা হয় যে হচ্ছে কি এক হাতে তালি বাজে না। এইভাবে আমরা যদি চিন্তা করি, দ্বন্দ্ব বললে হচ্ছে কি দুইটি বিষয় লাগবে, দুইটি বিশেষ্য পদ লাগবে, এবং ওই জায়গায় ও এবং কিছু সংযোগমূলক অব্যয় ব্যবহৃত হয়। যদি এই ধরনের সংযোগমূলক অব্যয় আমরা বেশ বাক্যে দেখতে পাই, তখন সেটি কি বলবো আমরা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আমরা দ্বন্দ্ব সমাসের হচ্ছে কি অনেক শ্রেণী বিভাগ আমরা জানি, সেই শ্রেণী বিভাগের কিছু উদাহরণ আমরা দেখে নিতে চাই। আমরা এইগুলা একটু জেনে নিব। ফাবিহা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ফাবিহা, দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিন্যাসে সাধারণ দ্বন্দ্ব, এখান থেকে তুমি একটু পরে যাও। দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ। ক হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, একাধিক পদের একত্র অবস্থান দ্বন্দ্ব সমাস হলে তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে। যেমন কালি ও কলম, কালি কলম, লতা ও পাতা, লতা পাতা। মিলনার্থক দ্বন্দ্ব, একাধিক পদের মিলন বোঝাতে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন চা ও বিস্কুট, চা বিস্কুট। মাতা ও পিতা, মাতা পিতা। জিন ও পরি, জিন পরি। পরে যাও। সমার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন হাট ও বাজার, হাট বাজার। জন ও মানব, জনমানব ইত্যাদি। ঘ হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব অথবা বিরোধার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের বিপরীতার্থক অর্থ প্রকাশ করলে তাকে বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দা ও কুমড়া, দা কুমড়া। দেশ ও বিদেশ, দেশ বিদেশ দেশ ইত্যাদি। বিদেশ ইত্যাদি। আচ্ছা, আমরা ফাবিহাকে ধন্যবাদ দিচ্ছি। ফাবিহা সে চমৎকার ভাবে সে পড়লো। আমরা দ্বন্দ্ব সমাসের কয়েকটি শ্রেণী বিভাগে আমরা দেখতে পেলাম। একটি হচ্ছে কি সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, আবার এর আগের স্লাইডে আমরা পড়েছি হচ্ছে কি সাধারণ দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব। সব জায়গায় আমরা দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য আমরা প্রায় দেখবো যে উভয় পদের প্রাধান্য থাকবে এবং উভয় পদই প্রধান রূপে প্রতিমান হবে। কালি কলম, কালিও কলম, কালি কলম, কাগজ ও কলম, দেখা যাবে সব জায়গায় এই বিষয়গুলো এইভাবে থাকতেছে। লতা ও পাতা, লতা পাতা। আচ্ছা, এই যে মিলনার্থক বিরোধার্থক যে বিষয়গুলো বলা হচ্ছে, আমরা বিরোধার্থকের দিকে যদি তাকাই, আমরা দা ও কুমড়া, দেশ ও বিদেশ, দেখা যাবে একটা আরেকটার হচ্ছে কি বিরোধী শব্দ হয়ে যাচ্ছে। ওই যে আগে আমরা বললাম চাপে নেউলে, এইগুলো হচ্ছে কি বিরোধার্থক দ্বন্দ্ব। সম্বন্ধবাচক দ্বন্দ্বের ক্ষেত্রে বলা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ প্রকাশ করে তাকে সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস বলে। যেমন জায়া ও পতি, দম্পতি। এক শেষ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলে। আচ্ছা, তুমি, সে ও আমি, আমরা, সে ও তুমি, তোমরা, এই ধরনের কিছু শব্দ আমরা পাই। এই শব্দগুলোকে হচ্ছে একশেষ দ্বন্দ্ব বলে। চন্দ্র, সূর্য, গ্রহ ও তারা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা একসাথে যখন আমরা বলি। বহুপদী দ্বন্দ্ব এবং হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে বলা হচ্ছে যে সমাসের সমান পদগুলো বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। আমরা বিভক্তির ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে কি আমরা তৎপুরুষ সমাসে আমরা দেখেছি হচ্ছে কি বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে কি আবার বলা হচ্ছে কি বিভক্তি লোপ হয় না। ওই যে মনেও প্রাণে, মনে প্রাণে, ওই যে মনে প্রাণে, মনে যেভাবে হচ্ছে বিভক্তি যুক্ত আছে, প্রাণে ওইভাবে বিভক্তি যুক্ত আছে, এটা কিন্তু লোপ পাচ্ছে না। এই জন্য এগুলোকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। দুধেও বাতে, দুধে বাতে, বনেও বাদারে, বনে বাদারে, দেশে ও বিদেশে, দেশে বিদেশে। এই সমস্ত প্রতিটি শব্দের সাথে তোমাদের পরিচয় আছে। আরেকটি বিষয় বলে রাখি,
আমরা বিভিন্ন সমাসের বিভিন্ন যে শ্রেণী বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষার সময় তোমাদের কারো যদি মনে হয় যে এটা বহুপদী দ্বন্দ্ব না অলুক দ্বন্দ্ব, এই বিষয়গুলো তুমি বুঝতে পারতেছো না, তখন তুমি যদি দ্বন্দ্ব সমাস লিখে দাও তোমার পরীক্ষার উত্তরটি হয়ে যাবে। কিন্তু তুমি চেষ্টা করবে ভিতরের যে শ্রেণী বিন্যাস আছে সেই শ্রেণী বিন্যাস অনুসারে উত্তরটি লিখে দিতে। দ্বিগু সমাসের একদম আমরা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে একটি কনসেপ্ট নিতে চাচ্ছি। সেই বিষয়টি একটু হচ্ছে কি নিশি বলো, দ্বিগু সমাসে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিগু সমাস সংখ্যার ধারণা, মিলন অর্থে বিশেষ্য, সংখ্যাবাচক সমাহার। ওকে, চমৎকার বিষয় আমরা জানলাম। আমরা দ্বিগু সমাসে কয়েকটি বিষয় আমরা যদি মনে রাখি, দ্বিগু দ্বিগু বললেই হচ্ছে কি আমাদের সংখ্যা সামনে চলে আসে, সংখ্যার ধারণা। যে সমাস হচ্ছে কি আমাদের সংখ্যার ধারণা দিবে, এখানেই হচ্ছে কি আমরা সাধারণত আমরা দ্বিগু সমাস বলে দিব। এখানে কি পাবো আমরা? সংখ্যাবাচক শব্দ পাবো, বিশেষ্য বিশেষণ পাবো, সমাহার শব্দটি হচ্ছে কি আমরা ওইভাবে পাবো। সমাহার মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। ওই যে বলছিলাম সপ্তাহের সমাহার সপ্তাহ, তিন কালের সমাহার ত্রিকাল, তিন মাতার সমাহার ত্রিমাতা, শতাব্দের সমাহার শতাব্দী, তিন ফলের সমাহার ত্রিফলা, তিন প্রান্তরের সমাহার প্রান্তর। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম দ্বিগু সমাসের প্রতিটি উদাহরণে আমরা প্রতিটা জায়গায় হচ্ছে কি আমরা সংখ্যার ধারণা পাচ্ছি, এবং সমাস নিষ্পন্ন যে পদটি হচ্ছে ওই জায়গায় হচ্ছে কি সেই সংখ্যাবাচক শব্দের আমরা প্রাধান্য দেখতে পাচ্ছি। এই জন্য এই দ্বিগু সমাস তোমাদের নির্ণয় করতে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা সাধারণত সংখ্যাবাচক শব্দ দেখলেই তোমরা সেটা বলে দিতে পারবে যে এটা হচ্ছে কি দ্বিগু সমাস। আচ্ছা, এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে, দ্বিগু সমাস কখনো অকারান্ত হলে আকারান্ত বা ইকারান্ত হয়। ওই যে দেখো পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার অকারান্ত থেকে হচ্ছে কি ইকারান্ত হয়ে গেছে। তারপরে ত্রিপদের সমাহার ত্রিপদী, পঞ্চনদের সমাহার পঞ্চনদ, এটা একটু আবার হচ্ছে কি ব্যতিক্রম। আচ্ছা, অন্যান্য যে সমাসগুলো থাকে তার ভিতরে হচ্ছে কি একটি সমাস হচ্ছে কি নিত্য সমাস। এই নিত্য সমাসটা আমরা একটু জেনে নেই। নিশি একটু জানিয়ে দাও আমাদেরকে। নিত্য সমাস যে সমাসের সমসমান পদগুলো নিত্যই বা সর্বদাই সমাসবদ্ধ থাকে তাকে নিত্য সমাস বলে। ব্যাস বাক্যের প্রথমে বা প্রথম শব্দটি অন্য বা কেবল শব্দ বসে, যেমন অন্য দেশ দেশান্তর, অন্য গ্রাম গ্রামান্তর, কেবল দর্শন দর্শন মাত্র, অন্য গৃহ গৃহান্তর ইত্যাদি। নিশিকে ধন্যবাদ। তাহলে নিত্য সমাস আমরা মূল যে সমাসগুলো পাচ্ছি সেই সমাসগুলোর বাইরে হচ্ছে কি নিত্য সমাস নামে একটি সমাস আছে। এই সমাসের অনেকগুলো ব্যতিক্রমধর্মী আমরা শব্দ দেখতে পাই, যে বিষয়গুলো হচ্ছে কি আমরা বেশ বাক্যের সাথে যুক্ত হয়। সেই শব্দগুলো কি কি? অন্য এবং কেবল, এই ধরনের কিছু শব্দ আছে, সেই শব্দগুলো হচ্ছে কি যুক্ত হয়ে থাকে বেশ বাক্যের ভিতরে। ওই যে গ্রামান্তর, অন্য গ্রাম, কেবল দর্শন, আমরা অনেক সময় বলি কেবল দর্শন করলাম। ওই যে দর্শন করা মাত্রই হচ্ছে কি আমরা যে বিষয়টি বলি সেটা হচ্ছে কি দর্শন মাত্র। গৃহান্তর, গৃহ থেকে যখন অন্য গৃহে যাওয়া হয় তখন সেটাকে হচ্ছে কি গৃহান্তর বলে। বিনা, এখানে যে তোমরা টাইটেলটি দেখতে পাচ্ছ এই টাইটেলের উপরে তোমাদের অনেকগুলো কাজ করতে হবে। নজরুল স্যারের আজকের শ্রেণী কার্যক্রমের মাধ্যমে সমাসের 3টি শ্রেণী কার্যক্রম আমি নিলাম। এখন তোমাদের উপরে গুরু দায়িত্ব হচ্ছে যে সমাসগুলো বেশ বাক্যের উপর নির্ভর করে একাধিক সমাস হতে পারে। দেখো, যেহেতু সমাসের বেশ বাক্য ভিন্ন ভিন্ন ভাবে গঠিত হতে পারে,
সমাসের বেশ বাক্য যদি ভিন্ন হয় তাহলে সমাসের নাম ভিন্ন হবে। তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন উদাহরণ পাবে, বিভিন্ন ভাবে বেশ বাক্য পাবে। সেই বেশ বাক্যগুলো বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে কোন কোন সমাসে সেই বিষয়গুলো হয় তার একটি চার্ট তোমাদের আমাকে তৈরি করে দেওয়া লাগবে। আমি অতীতে শিক্ষার্থীদের কাছ থেকে পোস্টার পেপারে এই বিষয়গুলো লিখে নিয়েছি। তোমরা ওইভাবে প্রথমে ইনবক্সে দিবে, এরপরে মনে হচ্ছে স্বাভাবিক হলে তোমাদের কাছ থেকে আমি পোস্টার পেপারে লিখে নিব। এতে সমাজ সংক্রান্ত তোমাদের যে কনফিউশন গুলো থাকে সেই কনফিউশন গুলো আর থাকবে না। তোমরা যে কোনো সময় একদম স্পষ্ট তোমরা বলে দিতে পারবে যে এইটা হচ্ছে এই সমাস, এইভাবে যদি আমরা বেশ বাক্য নির্ণয় করি বা বেশ বাক্য করি তাহলে এই সমাসটি হবে। নাকি পুরো দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি একটু পরে যাও। যে সমাসগুলো ব্যাস বাক্যের উপর নির্ভর করে একাধিক সমাস হতে পারে। নয় বা নয়ার্থক বহুব্রীহি সমাস। নয়ার্থক কোনো অব্যয়ের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে নয়ার্থক বহুব্রীহি সমাস বলে। নয়, না, নেতিবাচক শব্দ এবং যার থাকবে। আচ্ছা, যেমন স্যার আমরা বাকিটা দেখা যাচ্ছে না। না না অসুবিধা নেই, আমি দেখাচ্ছি না, বাকিটা পরে দেখাবো। একটা আচ্ছা। দেখতে পাচ্ছ হচ্ছে কি নয়ার্থক বহুব্রীহি সমাস, তারপর নয় তৎপুরুষ সমাস, দুইটা একসাথে পড়ে জি। ফেলি। আচ্ছা, নয় তৎপুরুষ সমাস। পূর্ব পদে নেতিবাচক বা নয়ার্থক অব্যয় উপসর্গের সঙ্গে, যেমন না, নেই, নয়, অনা, গড়, ন, নি, বে, বি, আ ইত্যাদি বিশেষ্য বা বিশেষণের যে তৎপুরুষ সমাস হয় তাকে নয় তৎপুরুষ সমাস বলে। ব্যঞ্জন বর্ণ পরে থাকলে নয়ের জায়গায় অ হয়, স্বরবর্ণের থাকলে অন হয়। এখানে আমি ওই যে দিনার সাথে তোমাদেরকে আমি একটি প্রশ্ন যুক্ত করে দেই। আমরা পূর্বেই জেনেছি তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস দুইটার হচ্ছে কি আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু এই স্লাইডে আমরা দেখতে পাবো এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলোর বেশ বাক্য এবং হচ্ছে সমাস নির্ণয় করতে গেলে আমরা বহুব্রীহি সমাস এবং হচ্ছে কি তৎপুরুষ সমাসের ভিতরে আমাদের কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে, বা আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, এটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো না তৎপুরুষ সমাস বলবো। কয়েকটি উদাহরণ দেখো, এই উদাহরণগুলো আমরা যদি দেখি, সারা একটু উদাহরণগুলো একটু পরে যাও। নেই ওয়ারিশ যার বেওয়ারিশ, নেই আশ্রয় যার অনাশ্রিত, নয় ওয়ারিশ বেওয়ারিশ নই তৎপুরুষ, ওয়ারিশের অভাব বেওয়ারিশ অব্যয়ভাব, নয় আশ্রিত অনাশ্রিত নই তৎপুরুষ, আর আশ্রয়ের অভাব অনাশ্রিত অব্যয়ভাব। সারা আরেকটি আছে, একটু তোমাকে পড়তে হবে। নেই জ্ঞান যার অজ্ঞান বহুব্রীহি, নয় জ্ঞান অজ্ঞান নই তৎপুরুষ, জ্ঞানের অভাব অজ্ঞান অব্যয়ভাব। অব্যয়ভাব। আচ্ছা, আমি এখানে আরেকটু কথা বলতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বহুব্রীহি সমাস এবং তৎপুরুষ সমাস এবং অব্যয়ভাব সমাস, এই তিনটা সমাসই হচ্ছে কি একই সাথে আমাদের ব্রেইনে স্ট্রাইক করতেছে। কেন? আমরা বেশ বাক্যটা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা নির্ধারণ করে নিতে পারতেছি। দেখো, শব্দটি হচ্ছে বেওয়ারিশ, যখনই বেওয়ারিশ বলা হচ্ছে তার বেশ বাক্য হচ্ছে নয় ওয়ারিশ। যখন নয়ার্থক শব্দগুলো থাকবে তখন হচ্ছে কি আমরা নয় তৎপুরুষ দিয়ে দিতে পারি। আবার নেই ওয়ারিশ যার যখন আমরা বলতেছি তখন তাকে আমরা বলে দিব হচ্ছে কি সেটা হচ্ছে কি নয়ার্থক বহুব্রীহি। আবার নেই আশ্রয় যার নয়ার্থক বহুব্রীহি, নয় আশ্রিত এটা হচ্ছে কি নয় তৎপুরুষ। আশ্রয়ের অভাব, এই যে অনাশ্রিতকে আমরা নয় আশ্রিত এবং আশ্রয়ের অভাব দুইভাবেই হচ্ছে কি আমরা বেশ বাক্য নির্ণয় করতে পারি। যখনই আমরা আশ্রয়ের অভাব বলবো তখন তাকে আমরা বলবো হচ্ছে কি অবৈভব সমাস। নেই জ্ঞান যার অজ্ঞান, সেটা হচ্ছে বহুব্রীহি, সরাসরি আমরা ওইভাবে বলে দিতে পারি নয় জ্ঞান অজ্ঞান নয় তৎপুরুষ, জ্ঞানের অভাব অজ্ঞান অবৈভব।
তাহলে এই তিনটা সমাস তোমাদের কনফিউশনটা যদি দূর হয়ে যায় বা এ ধরনের বেশি পাবে না, এ ধরনের ব্যাস বাক্যগুলো তোমরা সর্বোচ্চ তোমাদের পরীক্ষাতে যে বিষয়গুলো আসে আমি দেখছি হচ্ছে কি 10 থেকে 15টার বাইরে হবে না। তাহলে এ ধরনের একটি তালিকা তোমরা আমাকে তৈরি করে দিবে, যে তালিকার মাধ্যমে আমি জেনে নিব যে সমাসগুলো ব্যাস বাক্যের উপর নির্ভর করে একাধিক সমাস হয় সেই বিষয়গুলো তোমাদের জানা হয়ে গেছে। তোমরা আগামী ক্লাসে সেই কাজগুলো তোমরা আমাকে করে দিবে। মন্দ বাক্য যার, মন্দ বাক্য বহুব্রীহি, মন্দ যে বাক্য মন্দ বাক্য, তখন সেটাকে আমরা হচ্ছে কি কর্মদ্বারয় সমাস হচ্ছে কি আমরা বলতেছি। নয় তৎপুরুষ সমাসের আমরা কিছু বৈশিষ্ট্য জেনেছি, আবার আমরা হচ্ছে কি জেনে নিতে চাই। সারা একটু জানিয়ে দাও নয় তৎপুরুষ সমাস। নৈ তৎপুরুষ সমাস পূর্বপদে নেতিবাচক না নৈ অর্থক অব্যয় উপসর্গের সঙ্গে না, নেই, নয়, অনা, গড়, ন, নি, বি, বে, আ বিশেষ্য বা বিশেষণের যে তৎপুরুষ সমাস হয় তাকে নৈ তৎপুরুষ সমাস বলে। ব্যঞ্জন বর্ণ পরে থাকলে নয়ের জায়গায় অ হয়, স্বরবর্ণ থাকলে অন হয়। যেমন ন মিল, অমিল, নয় আদর, অনাদর, নয় ধর্ম, অধর্ম, নয় ক্ষত, অক্ষত, নয় স্থির, অস্থির, নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ ইত্যাদি। সারা সে চমৎকার করেছে। সারার মাধ্যমে আমরা যেটা জানলাম নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাসে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি অব্যয়, নয়ার্থক অব্যয়ের উপসর্গের সঙ্গে না, নেই, নয়, অনা, গড়, ন, নি, বি, বে, আ এগুলোর সাথে যখন হচ্ছে কি তৎপুরুষ সমাস হয় তখন তাকে আমরা কি বলবো হচ্ছে কি নয়ার্থক তৎপুরুষ সমাস। আচ্ছা, অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ দিনা একটু পরে যাও। অলুক তৎপুরুষ সমাস। অলুক শব্দের অর্থ অলোপ অর্থাৎ লোপ না হওয়া। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন তেলে ভাজা সমান তেলে ভাজা। এই সব রকম তৎপুরুষ সমাসই অলুক তৎপুরুষ সমাস হতে পারে। যেমন চায়ের কাপ, চায়ের কাপ অলুক তৎপুরুষ সমাস ইত্যাদি। হাতে খড়ি, গায়ে হলুদ ইত্যাদি সমস্ত পদের পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না, অর্থাৎ হলুদ বা খড়ি বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ সমাস নয়, এগুলো অলুক বহুব্রীহি সমাস। ওকে, দিনাকে ধন্যবাদ। আচ্ছা, তোমাদের আরেকটি বিষয় আমি একটু স্পষ্ট করতে চাই। আমরা বহুব্রীহি সমাসে বলছিলাম বহুব্রীহি সমাসের একটি বৈশিষ্ট্য ছিল যে তার অর্থ না বুঝিয়ে সে পরোক্ষ আরেকটি অর্থ সে নির্দেশ করবে। মানে শব্দের ভিতরে যে অর্থটি আছে সেই অর্থটি নির্দেশ না করে অন্য আরেকটি অর্থ সে নির্দেশ করবে, তখনই হচ্ছে কি আমরা তাকে বহুব্রীহি সমাস আমরা বলে দেব। আর তৎপুরুষ সমাসে একদম স্পষ্ট ছিল বিভক্তি লুপ্ত হবে এবং বিভক্তি অনুসারে হচ্ছে কি আমরা তৎপুরুষ সমাসকে আমরা নির্ধারণ করে নিব। এখন কথা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস হচ্ছে কি অলুক অর্থের অর্থ হচ্ছে কি অলুপ, যার কোনো লুপ নেই। তোমরা বর্তমানে ওই যে মিডিয়ার যুগে তোমরা ডিলিট বুঝো না, তোমরা কিন্তু দেখলাম হচ্ছে কি ইনসার্ট, ডিলিট এই বিষয়গুলো হচ্ছে কি খুবই চমৎকার বুঝো। তাহলে অলুপ হচ্ছে যে জায়গায় কোনো লুপ হচ্ছে না তখন হচ্ছে কি বিভক্তির চিহ্ন লুপ পাবে না। আমরা জানতাম তৎপুরুষ সমাসে বিভক্তির চিহ্ন লুপ পায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি হচ্ছে কি যখন লুপ পায় না তখন সেটাকে বলবো হচ্ছে কি অলুপ, মানে এখানে কোনো বিভক্তির চিহ্ন লুপ পাবে না। তেলেভাজা যেভাবে আছে হচ্ছে কি ওইভাবেই থাকবে। চায়ের কাপ, ওই যে চায়ের কাপ র যে বিভক্তির যে চিহ্ন ছিল সেটা সেই চিহ্নটি লুপ্ত হওয়ার কথা ছিল কিন্তু লুপ্ত হচ্ছে না, এখানে আমরা সেটাকেই পাচ্ছি, এই জন্য এটাকে বলবো হচ্ছে কি অলুপ তৎপুরুষ। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের মূল্যায়নে চলে আসছি। এই মূল্যায়নে তোমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদের পরের উত্তরটা যদি না দেখাই আমার কাছে মনে হচ্ছে ভালো হবে, তোমরা এইটুকুর আনসার তোমরা আমাকে করে দিবে। বেশ বাক্য পাচ্ছ, সমাস নিষ্পন্ন পদ পাচ্ছ, তোমরা সমাসের নামটি লিখে দিবে। আমি এটা তোমাদের জন্য রেখে দিলাম। আচ্ছা, রাঙ্গামাটি,
এটা যে কোনো একজন কি বলতে পারবে তার বেশ বাক্য কি হবে, সমাসের নাম কি হতে পারে? রাঙা যে মাটি। রাঙ্গা যে মাটি আমরা পাইলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এটাকে আমরা সাধারণ কর্ম দ্বারাই আমরা বলে দিতে পারি। আচ্ছা, কচু কাটা, কচুর মতো কাটা, উপমান কর্ম দ্বারা। ফুল কুমারী, ফুলের মতো কুমারী। আর কুমারী ফুলের ন্যায়, এটা হচ্ছে কি ফুল কুমারী, উপমিত কর্ম দ্বারায়। দেশ বিদেশ, নিশি বলতে পারবে? জি স্যার, দেশে ও বিদেশে। দেশে ও বিদেশে, দেশে বিদেশে হচ্ছে কি দ্বন্দ্ব, দুই জায়গায় হচ্ছে দ্বন্দ্ব থাকে। কেন দ্বন্দ্ব থাকে তোমরা বলবে? কারণ এখানে পূর্ব ও পরপদ সমান, মানে একই প্রাধান্য পাচ্ছে। এটা হচ্ছে শাব্দিক করতে আমি বলতে চাচ্ছি, দেশ বিদেশের ভিতরে স্যার দ্বন্দ্ব এইভাবে দেশে থাকে। তো দেশে, আর হ্যাঁ, বিদেশে বিপরীতার্থক। নিশিকে যদি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, সে ওই জায়গায় দ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। কোন জায়গায় আরাম ছিল, তখন চিন্তা করবে না দেশে ঘুম থেকে উঠেই ক্লাস করতাম, ক্যামেরা অফ থাকতো, বন্ধ থাকতো, স্যার কিছু বলতো না, বাবা খাবার দাবার দিত, এখানে তো নিজে পাকশাক করে খাইতে হয়। তাহলে এই যে দ্বন্দ্বের ভিতরে পড়ে যাচ্ছে, আবার দেশে আসতে হয়। ঠিক আছে, এই ধরনের সব জায়গায় হচ্ছে কি আমরা দ্বন্দ্ব দেখতে পাবো, এবং হচ্ছে কি যুগল বা জুর, দুইটা বিষয় থাকবে। দেশ এবং বিদেশ দুইটার ভিতরে হচ্ছে কি দ্বন্দ্ব করার হচ্ছে একটি সুযোগ থাকতেছে। আচ্ছা, আরেকটি বিষয়, আমি এর আগের ক্লাসে অনেকগুলো স্লাইডে তোমাদের এই বিষয়গুলো দেখিয়েছি, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বলেছি। এই বিষয়গুলো তোমরা যদি আমাকে সুন্দরভাবে উপস্থাপন না করো, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি আত্মস্থ হবে না। উপমান এবং উপমিত কর্মদ্বারয় সমাসের পার্থক্য লিখবে, এবং হচ্ছে মিনিমাম 5টি উদাহরণ দুইটা দেওয়া লাগবে। পাশাপাশি যখন উদাহরণ লিখবে, তখন এই উপমান উপমিত এই জায়গায় তোমাদের কনফিউশন থাকে বেশি, তোমরা বুঝতে পারো না কোনটি উপমান কর্ম দ্বারায়, কোনটি উপমিত কর্ম দ্বারায়। এই কনফিউশনের পরে একটি পরীক্ষা নিব তোমাদের, আমি এগুলো দূর হওয়ার পর একটা পরীক্ষা নিব, তখন আমি বুঝবো যে তোমাদের অবস্থা কোন পর্যায়ে আছে। শিক্ষার্থীরা কর্ম দ্বারায় দ্বন্দ্ব দ্বিগু সমাসের 10টি করে তোমরা উদাহরণ লিখবে। আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। একটি উক্তি আর কথা বলেই হচ্ছে আমরা শেষ করতে চাই। সারা একটু পড়ে নাও। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। আজ